আলাইকুম। আজকের খবর বিডির আমাদের প্রথম পর্বের রাজনৈতিক আড্ডা এই অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আজকে আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক। আজকে ওনার সাথে আমরা অল্প করে রাজনৈতিক আড্ডা দিব। চলুন আমরা ওনার কাছ থেকে ওনার মূল্যবান কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দীর্ঘদিন পরে আসলে গণমাধ্যমের কাজে ফেরত আসলাম। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বর্তমান রাজনৈতিক অবস্থা, বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখলাম যে পুরান ঢাকাতে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হচ্ছে, সোহাগ হত্যাকাণ্ড যুবদল নেতার একটি চাঁদাবাজি অথবা ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় সেটাকে বিভিন্ন ভাবে রং মাখিয়ে প্রেজেন্টের চেষ্টা চলেছে এবং বিভিন্ন দলও সেটাকে নিয়ে বাড়াবাড়ি করেছে। এই ব্যাপারে আসলে আপনার একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার মতামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ত্রাসী, চাঁদাবাজি কম বেশি সবসময় ছিল, যেটা কাম্য না। আমাদের দেশবাসী কখনো কাম্য করে না, এলাকাবাসী তো কখনো এটা আশ্রয় প্রশ্রয় দেয় না। এটা বিচ্ছিন্ন ঘটনা নিশ্চয় না। এই ঘটনাগুলো ঘটে, এগুলা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করতে হবে। এটা সজাগ থাকতে হবে সারা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে। এবং এই ঘটনাগুলো ঘটলে একটা শ্রেণী আমাদের বর্তমানে সুযোগ নিতে চেষ্টা করে, যেটা বিএনপির ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য খুব সহজভাবে তারা মনে করে যে এটা বিএনপির ঘাড়ে দিলে দেশবাসী এটা সাদরে গ্রহণ করবে। একটা গ্রুপ যে যারা ধর্ম ব্যবসায়ী, সেই ধর্ম ব্যবসায়ীদের চিন্তা ভাবনা এরকম যে যে কোনো একটা ঘটনা ঘটলেই এটা ব্রিটিশ আমলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, পাকিস্তান আমলেও ঘটছে। বিভিন্ন সময় আমাদের দেশের এই 50 বছর বয়স হয়েছে বাংলাদেশের, এই 50 বছরে বিভিন্ন সময় এরকম কিছু ঘটনা ঘটছে। তাই বলে যে একটা দল এটা ইচ্ছা করে ঘটা চাঁদাবাজ এবং সন্ত্রাস, এটা সবসময় আমাদের মনে আছে যে ক্লিন হার্ট এবং র্যাব, যেটা বিএনপির প্রতিষ্ঠিত অপারেশন ক্লিন হার্ট, তখনও কিন্তু দেখা গেছে সব সময় বিএনপির এবং যে কোনো দলের হোক, চাঁদাবাজ এবং সন্ত্রাস কোনো দলের না। তখনও কিন্তু আমাদের দলের লোক হইল সেই অপারেশন ক্লিন হার্টে কিন্তু ছাড়া পায় নাই। অতএব আমি মনে করি যে বিএনপি এই ব্যাপারে সচেতন এবং বিএনপি এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজকে, কোনো বহিরাগতরে আশ্রয় দিবে না, দেয় না। এবং এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারটা আসলে দলীয় কোনো ব্যাপার না। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। আমরা বিগত 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল সামাজিক রাজনৈতিক বিভিন্ন অঙ্গনে বা মানুষের সঙ্গে যে সম্পৃক্ততাটুকু থাকার কথা ছিল সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আমরা দেখেছি যে আপনারা 5ই আগস্টের পরে বিভিন্ন মন্দির হিন্দুদের পাহারা দিয়েছেন। আপনাদের দলীয় পাহারায় তারা সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করেছে। কারণ আমরা দেখেছি যে ভারত এটাকে হিন্দুদের কোন একটা বিষয়কে তারা তৈরি করে এটা চাপানোর চেষ্টা করে যে বাংলাদেশে সেকুলার রাজনীতি চলে। তো সেই ক্ষেত্রে বর্তমানে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পুলিশের দায়িত্ব সম্পর্কে আপনার মূল্যায়ন? পুলিশ পুরা বাহিনীটাকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এটা দলীয় একটা বাহিনী পরিণত করেছিল। বিদায় 5ই আগস্টের পরে পুলিশ বাহিনী সম্পূর্ণ ইনএক্টিভ হয়ে যায়, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। বিদায় তারা দেখা গেছে যে আমরা যত ক্ষোভ রাগ ছিল 5ই আগস্টের আগে পুলিশের প্রতি, সেই রাগ ক্ষোভ সকল কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু 5ই আগস্টে, 6ই আগস্ট, 7ই আগস্ট কয়েকদিন, বেশি 1 সপ্তাহ বা 10 দিনের মতো আমরা বিভিন্ন থানাগুলো আমরা পাহারা দিছি, বিভিন্ন পুলিশ ফাঁড়িগুলা পাহারা দিছি, যাতে কোনো ক্ষতি না হয়, যাতে লোকের ক্ষতি না হয় এবং তারা যেন সাহস পায়। আমরা বিশেষ করে আমাদের এলাকায়, আমাদের এই টঙ্গী পশ্চিম থানায় আমরা কোনো অকারেন্স করতে দেই নাই, হয় নাই, এবং আমরা সচেতন ছিলাম। সারা দিন রাত আমরা আমাদের
কর্মী বাহিনী নিয়ে, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকলকে নিয়ে আমরা এই সোচ্চার ছিলাম যাতে কোনো কারো বাড়িতে, কারো কোনো থানায় যেন হামলা না হয়। আমি নিজে, সালাউদ্দিন সরকার, হাসান সরকার, সকলে এই 5ই আগস্টে আমরা সারা রাত্র থানায় ছিলাম যাতে পুলিশ বাহিনীর উপরে কোনো হামলা না হতে পারে না যেন। আর সেই পরিপ্রেক্ষিতে আমি 5ই আগস্ট থেকে আজকে প্রায় 9 মাস, তো আস্তে আস্তে পুলিশ বাহিনীর কিছুটা কর্মদক্ষতা তারা ফিরে আসছে, তবে এটা আরো সময় লাগবে। তাদের মনোবল ভেঙে গেছে। শেখ হাসিনা দলীয় ভাবে এই পুলিশ বাহিনীটাকে ব্যবহার করে তাদের এই 5ই আগস্টের পরে তারা যে পুলিশ লীগ হয়ে গেছিল সেই জায়গা থেকে এখনো উত্তরণ হতে পারে নাই। এটা আরো সময় লাগবে আমি মনে করি। এবং বেশ কিছু ফেসিস্ট এখনো পুলিশ বাহিনীতে গাপ্তি মেরে আছে। এইগুলা যদি সংস্কার করা যায়, পুলিশ বাহিনীকে যদি সুন্দর করে ঢেলে সাজানো যায়, তাহলে আমি মনে করি এই দেশের আইন শৃঙ্খলা এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আমি বিশ্বাস করি। আমরা তো দেখেছি যে বিগত বিএনপি যতদিন 111 থেকে 2024-এর আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত বিএনপি যে কোনো রাজনৈতিক কর্মসূচির 2 থেকে 3 দিন আগে অসংখ্য গায়েবী মামলা হইতো এবং অসংখ্য মামলায় অসংখ্য আসামিকে দেয়া হইতো। সেক্ষেত্রে আপনারা তো বাড়িতে থাকতে পারেন না, 2-4 দিন আগে থেকে পুলিশি কর্মসূচির অভিযান চলতো, গ্রেপ্তার চলতো। কিন্তু বাংলাদেশ এত বড় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর, এতগুলো মানুষ মারা যাওয়ার পর পুলিশ কি আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন আসামি আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ধরা হচ্ছে না কেন? এই ব্যাপারে বিএনপির মূল্যায়ন? এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন জনের, আমারও ঠিক সেরকমই। যেমন আমাদের বিএনপিতে কিছু কর্মী শূন্য নেতা আছে, সে একাই নেতা। এরকম কিছু নেতারা এই ফেসিস্ট আওয়ামী লীগের যারা বিভিন্ন ছোটখাটো পদ পদবিতে ছিল বা পদ পদবি ছাড়া ছিল, তারা আওয়ামী লীগের দোসর ছিল, সেই সব লোকগুলা কাছে বিরাইয়া তাদের দল ভারী করতেছে, এটা একটা কারণ। পাশাপাশি আমরা যখন বাড়ি ছাড়া ছিলাম, মাসের পর মাস, বছরের পর বছর, আমাদের বাড়িতে আমাদের সন্তানরাও ঠিক মতো ঘুমাইতে পারে নাই। পুলিশ অকথ্য ভাষায় এসে গালাগালি করত এবং ভয় দেখাইতো বিভিন্ন কথা বইলা। সেই সময় সাংবাদিকরা আমাদের জন্য, আমাদের এই বাড়িতে যে পুলিশ আইসা ফ্যামিলির প্রতি টর্চারিং যেটা করে, এই ব্যাপারে 2 কলম লেখে নেই সেই সাংবাদিক বন্ধুরা। এবং মিথ্যা মামলায় যেগুলো আমাদের হয়েছিল, 1টা আর 2টা না, ডজনে ডজনে মিথ্যা মামলা, অকারণেই মামলা, প্রোগ্রাম হইলো, মামলা 2-4টা হয়ে গেল। বিএনপি প্রোগ্রাম দিল, গাইবি মামলা শুরু হয়ে গেল, বাড়িঘর ছাড়া, এলাকা ছাড়া। এবং আমি একবার উত্তরায় পলাইছিলাম, উত্তরা মাইকিং করলো পুলিশ বাহিনী, যে যারা অতিরিক্ত লোক থাকে এবং যারা ভাড়াটিয়া থাকে প্রত্যেকের আইডি কার্ড থানায় জমা দিতে হবে। ভয় পেয়ে গেলাম যে এখন আর থাকবো কোথায়, ভয় পেয়ে গেলাম যে এখন তাহলে এই আইডি কার্ড জমা দেওয়ার আগে তাহলে তাই ধরে লিয়ে দিব, এখন থাকবো কোথায়, থাকার তো আর জায়গা নাই, দেখা যায় সারা দেশে দুই অবস্থা হয়। তো আর আজকে দেখা যায় যে আমাদের সাংবাদিক বন্ধুরাও এ ব্যাপারে কোনো লেখালেখি করে না। যারা আওয়ামী লীগের ফেসিস্ট, যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়াচ্ছে, স্বেচ্ছাসেবক লীগ, চোখের সামনে অনেকেই যারা অপকর্ম করছে এলাকায়, যারা মারিগট করছে, যারা এলাকায় চাঁদাবাজি করছে, যারা ব্যবসার নামে মানুষকে হয়রানি করছে, তারা অনেকেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এখন। তাদের ব্যাপারে এখনো কোনো প্রশাসন ভালো সিদ্ধান্ত নিচ্ছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমরা আপনাদের এই টঙ্গীর সাংবাদিকদের মধ্যে বিগত সময় দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার গণমাধ্যমে গলা চিপে ধরেছিল এবং গণমাধ্যমকে এবং পুলিশ প্রশাসন সহ সকল সরকারি যন্ত্ররাষ্ট্র ব্যবস্থাকে তার পেশাদার কর্মচারীতে পরিণত করেছিল। সেক্ষেত্রে সাংবাদিকরা গণমাধ্যমে স্বাধীনভাবে লেখালেখি করতে পারতো না, কিন্তু বর্তমানে তো সেই
অবস্থাটা নাই। আপনারা কি চান যে সাংবাদিক বা পুলিশ তাদের পেশাগত জায়গা থেকে সরে গিয়ে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করুক? না, আমি ব্যক্তিগতভাবে আমার দল চায় যে পুলিশ বাহিনী দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী। এই বাহিনী আমরা উপলব্ধি করেছি যে পুলিশ বাহিনীর প্রয়োজন আছে। সেটা যখন 5ই আগস্টের পরে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় ছিল বেশ কিছুদিন, তখন আমরা উপলব্ধি করতে পারছি যে আসলে পুলিশ ছাড়া দেশ চলবে না। বিভিন্ন গুজবে দেশ ছড়াই গেছিল। একদিন সারা দেশে ডাকাতির রাত 2টার সময় ডাকাতির একটা গুজব উঠে গেছে সারা দেশে। অতএব পুলিশ বাহিনী দরকার আছে। পুলিশ বাহিনী একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে যেন প্রতিষ্ঠিত হয়, আমি আমার যারা আগামী দিনে দেশ পরিচালনায় আসবে তাদের প্রতি অনুরোধ রইল যে পুলিশ বাহিনী যেন কোনো দলের লিয়াজু ভিত্তিক কোনো বাহিনী না হয়। পুলিশ বাহিনী কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন কাজ না করে। পুলিশ বাহিনী যেন একটা স্বতন্ত্র বাহিনী হিসেবে দেশ ও জাতির স্বার্থে কাজ করে, মানুষের জন্য কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে। এটা আমাদের কাম্য। বিগত সময় টঙ্গীতে আমরা দেখেছি যে অনেক সাংবাদিক বা বাংলাদেশের প্রথম শ্রেণীর যে পত্রিকা আছে, যেমন ধরেন যায় যায় দিনের, রাজীব সহ এরকম অনেক সাংবাদিক আছেন যারা প্রকাশ্যে আসলে সাংবাদিকতার জায়গা থেকে সরে গিয়ে, নিরপেক্ষতার জায়গা থেকে সরে গিয়ে তারা ব্যক্তি বিশেষের গোলামে পরিণত হয়েছিল। আমরা 2-1 দিন আগেও সাংবাদিক রাজীবের ফেসবুক আইডিতে দেখলাম যে উনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছে এই মর্মে গাজীপুরে একটি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হয়েছে। উনি এইগুলা শেয়ার দিয়ে এই যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে, সেই ক্ষেত্রে আপনাদের উদ্যোগ কি? তাদের প্রতি আপনারা আইনি কোনো ব্যবস্থা কি নেবেন? এ ব্যাপারে আসলে সময় কথা বলবে, এটা সময়ের ব্যাপার আছে। আর আমি সাংবাদিক পেশাকে শ্রদ্ধা করি। আমি এক সময় টঙ্গী প্রেস ক্লাবে হাসান সরকার প্রধান অতিথি ছিল, আমি বিশেষ অতিথি ছিলাম। আমি ওখানে বলছিলাম যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কোরআনের পরে মনে করে পত্রিকাকে যে এটা একটা সত্য ঘটনা এবং এটা বিশ্বাসযোগ্য, যেটা পত্রিকা আছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। হ্যাঁ, তো এই অবস্থায় আজকে আর এই খবরের কাগজ নাই, আজকে সেই সাংবাদিকতা নাই। আমি তারপরও আজকে যারা সাংবাদিকতার পেশায় জড়িত আছে সেই সব সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আসলে মানুষের যেমন পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা উঠে গেছে, আপনাদের প্রতিও আস্তে আস্তে মানুষের আস্থা উঠে যাচ্ছে। আমি মনে করব যে আপনাদের এই সঠিক কর্মদক্ষতা এবং নিষ্ঠা এবং আপনাদের এই কলম লিখনির মাধ্যমে আবার আপনাদের সেই আস্থা এবং আত্মবিশ্বাস মানুষের মধ্যে ফিরে আসবে। সেই ধরনের কাজই আপনারা করবেন এবং সেই ধরনের খবর আপনারা আপনাদের পেশায় সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করবেন আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা বিএনপির অনুপ্রবেশ নিয়ে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের সংবাদ দেখছি। বিশেষ করে আপনার টঙ্গী পশ্চিম থানায় যেহেতু আপনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন, টঙ্গীর 52 নম্বর ওয়ার্ডে 5ই আগস্টের পরে দলীয় নেতা কর্মীদের বিজয় মিছিলের পরে খাবার টেক ফেলে দিয়ে তাদের গায়ে মারধর করা সহ এর পরবর্তীতে ছাত্রদল সহ বিএনপি নেতা কর্মীদের উপরে বারবার হামলার ঘটনা হয়েছে। তো সেই লোকটির নাম হচ্ছে খোকন। তিনি আমরা জানি যে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু তিনি এখন বিভিন্ন ব্যানার ফেস্টুন তৈরি করে এবং এলাকাতে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি সিনিয়র নেতাদেরকে গালমন্দ করে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে আপনি যেন অবাক হবেন, তিনি এই জুলাই গণহত্যা আন্দোলনে 3টি মামলা আসে, পল্টন থানায়, 2টি উত্তরা পশ্চিম থানায়। হওয়ার পরেও সে কিভাবে বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করে এবং তার ব্যাপারে থানা বিএনপি বা মহানগর বিএনপি কি পদক্ষেপ নিয়েছে বা নিবে, বা প্রশাসন কেন তাকে গ্রেফতারের আওতায় আনছে না, এই বিষয়ে যদি একটু বলতেন, বা সে কি কখনো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল কিনা। না, আমার জানা মতে 52 নং ওয়ার্ড বিএনপির, যার নাম তুমি উল্লেখ করলা, ও দীর্ঘদিন যুবলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং আমার জানা মতে যে 52 নং ওয়ার্ড যুবলীগের
সভাপতি প্রার্থীও ছিল, যদি আমার ভুল না হয়। আর হ্যাঁ, 5ই আগস্টের পরে ওর আমার মনে হয় যে আগে যে আওয়ামী লীগ করতো তার চাইতে দাপট বেড়ে গেছে এখন বিএনপির সময়। এটার কিছু ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। আমাদের ওই যে বললাম, বিএনপিতে কিছু জনশূন্য, কর্মী শূন্য নেতা আছে, যেসব নেতারা তাদের কোনো কর্মী নাই, নিজে নিজে নেতা। সেই সব নেতাদের কাছে এই ফেসিস্ট সরকারের আমলের যেই সব কর্মীরা বা যেসব লুটপাটকারীরা, ছিনতাইকারীরা, সন্ত্রাসীরা গিয়ে আশ্রয় প্রশ্রয় নিচ্ছে, সেটা খোকনের বেলায়ও তাই। বেশ কিছু আমাদের বিএনপি পশ্চিম থানার সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, তাদের আশ্রয় প্রশ্রয়ী সে এরকম উথাম পাথাম ভাব এবং সে নিজের ক্ষমতা দেখায়। এবং সে পূর্বের থেকেই ওই এলাকাটা, ধারাইল এলাকাটাকে, ওখানে বেশিরভাগই গরিব মানুষের বসবাস, সেই এলাকাটারে সে জিম্মি করে রাখা, গরিব মানুষদেরকে জিম্মি রাখা, তার একটা বাহিনী দিয়ে আসে ওখানে ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং এখনো অটল আছে ওখানে, ওখানে বিদ্যমান, যে ওইভাবেই সে চলতেছে। বিভিন্ন ঘটনা অনেক সময় আমাদের কাছে আসে, মানুষ বিচার নিয়ে আসে, আমরা শুনি, অনেক কিছু করতে পারি না, অনেক কিছু করার পরামর্শ দিয়ে থাকে। তো আমি পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এ ব্যাপারে অতি শীঘ্রই একটা দলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি যে এই ব্যাপারে একটা দলীয় সিদ্ধান্ত নিলে দলের যে ইটা আছে, যে বিভিন্ন বিভ্রান্তিকর অবস্থায় মানুষ আছে, কর্মীরা আছে, আমাদের নেতা কর্মীরা আছে, সাধারণ কর্মীরা আছে, এটা অনেকটা ধোঁয়াশা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে 5ই আগস্টের পরে একজন, আমরা শুনেছি তার নামে মিনিমাম ডজন খানিকের উপরে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ সহ মাদক মামলা সহ অসংখ্য মামলা রয়েছে এবং আপনাদের বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করার পরেও টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়নি। এর কারণ কি? এইটা অবশ্য আমার নলেজে ছিল না কেন মামলা নেওয়া হয় না, এবং যারা ভিকটিম তাদের সাথে কে ভিকটিম আমি জানি না। এ ব্যাপারে যদি যোগাযোগ করা হয়তো কেন মামলা নেয় নাই, তাহলে আমরা হয়তো প্রশাসনকে এবং থানাকে জবাবদিহির মুখোমুখি করতে পারতাম। এ ব্যাপারে আসলে আমার জানা নেই। তো এখন ছোট করে যদি আসলে 17 বছরের রাজনৈতিক জীবন, তো বর্ণাঢ্য জীবন, এখানে ত্যাগ আছে, নির্যাতনের অনেক গল্প আছে, ছোট করে যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতাটা বলতেন আমাদের এবং আগামী প্রজন্মের জন্য আপনার শেষ বার্তা। বিএনপির রাজনীতি আমি শুরু করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আব্দুল মালেকের মৃত্যুর 4 দিন পর থেকে বলতে গেলে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, মেট্রিক পাস তখনও করি নাই। সেই সময় থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতির সাথে আমার পুরা ফ্যামিলিতে 200 অন্তত সদস্য। সেই মালিক ভাইয়ের মৃত্যুর কারণে আমাদের ফ্যামিলিতে সেই 1979 সাল থেকে এই যে বিএনপি শুরু হয়েছে, সেই একটা সদস্য বিএনপি ছাড়া অন্য কোনো দলের সদস্য না। তো এই বিএনপি থেকে আসলে আমার মরহুম সিরাজউদ্দিন সরকারের কথা মনে করতে হয়, মরহুম শাহাবুদ্দিন সরকারের কথা মনে করতে হয়, মরহুম হাবিবুল্লাহ সাহেবের কথা মনে পড়ে, মরহুম অধ্যাপক এম এ মান্নান, তার কথা না বললেই নয়। সে গণমানুষের নেতা ছিলেন, এই গাজীপুরে তার মতো জনপ্রিয় ব্যক্তি আর দ্বিতীয়টি নেই। আউয়াল ভাই ছিল, রানা ছিল, মফিজ ছিল, আমাদের বাচ্চু ভাই ছিল, এরকম অনেক অজানা নাম এখন মনে পড়তেছে না। তাদের রুহের মাগফিরাত কামনা করি, যেন তারা আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো তাদের ছত্রছায়া, তাদের পিছনে থেকে যতটুকু দেখেছি যে বিএনপির রাজনীতি আসলে জিয়াউর রহমানের ভালোবাসার কারণে, জিয়াউর রহমানের অবদানের কারণে মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করে, এখনো সেটা বিদ্যমান। এবং ঠিক তারই সন্তান এবং তারেক রহমান, তার মা 3 বারের প্রধানমন্ত্রী, এই সকল কিছু মিলে আমরা মনে করি যে আমরা বিএনপি যেই কারণে আমরা করি, দেশের মানুষের জন্য, দেশের জন্য, এলাকার সেবা করার জন্য, আমরা সেই বিএনপি থেকে সেই তৃপ্তিটা পাই যে আমরা বিএনপির
একজন কর্মী হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ মনে করি, গর্ব হয় যে আমি একজন বিএনপির কর্মী। তা আমরা দেশবাসীকে এবং এলাকাবাসীকে বলবো যে আসুন, আমরা ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন আজকে দুদিন যাবৎ, দুদিন হইতো না, গোপালগঞ্জে যে অবস্থা চলছে, সেই অবস্থার ফেসিস্ট যদি আবার উত্থান হয় তাহলে কিন্তু এই দেশের মানুষের আর রক্ষা নাই। এদেশের মানুষের অবস্থা আগের চাইতে খুব করুণ অবস্থা হবে। বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের অনেক খারাপ অবস্থা হবে। তো আসুন সকলে মিলেমিশে আমরা এই দেশটাকে গড়ার জন্য চিন্তা করি। আমাদের আন্দোলন ছিল, আমার নেতা তারেক রহমানের আন্দোলন ছিল যে আমাদের বেগম খালেদা জিয়ার আন্দোলনের মূল ছিল যে আমরা একটি সুস্থ নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ আমরা পাবো, গণতান্ত্রিক একটা সরকার আসবে, গণতন্ত্র একটা উজ্জীবিত হবে, এইটাই আমরা বিশ্বাস করি। এবং আগামী নির্বাচনের মাধ্যমে, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং গণতান্ত্রিক সরকার এ দেশ পরিচালনা করবে। আমি বিশ্বাস করি যে এদেশের অবস্থা সকল সময়ের চাইতে, সকল সরকারের চাইতে আগামী সরকার হবে একটা মানে কর্মী বান্ধব, দেশের জনগণের বান্ধব এবং দেশ দরদি এবং একটা মাইল ফলক হিসাবে থাকবে সেই সরকার আমি বিশ্বাস করি। আমাদের দেশের উন্নয়নের শীল দেশ, এদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে এলাকাবাসী এবং দেশবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।